স্টাডি হিস্ট্রি উইথ সন্দীপ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গৌড়বঙ্গ ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার এমডিসি হিসাবে যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিহাস নিয়েছো তাদের সিলেবাসের প্রথমেই রয়েছে আহ প্রাচীন বাংলার ভৌগোলিক বিভাজন। আজকে আমি সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। দেখো, প্রাচীনকালে বাংলা নামক কোনো অখণ্ড রাষ্ট্র বা ভূখণ্ডের অস্তিত্ব ছিল না। প্রাচীনকালে এই বাংলা এই অঞ্চলটি মূলত বিভক্ত ছিল কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জনপদের দ্বারা। এই জনপদগুলো গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিল নদী এবং বিভিন্ন রাজবংশের উত্থান। মূলত গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদের যে গতিপথ পরিবর্তন ইত্যাদি, এছাড়াও বিভিন্ন রাজবংশের উত্থান তথা মৌর্য যুগ থেকে শুরু করে গুপ্ত, শশাঙ্ক এবং পরবর্তীকালে পাল ও সেন যুগের উত্থানের ফলে এই জনপদগুলোর আকার, আয়তন ইত্যাদি পরিবর্তিত হয়েছে। আজকে আমরা জানবো যে প্রাচীন বাংলার যে জনপদগুলো রয়েছে, আমি এই ক্লাসে প্রত্যেকটি জনপদকে ধরে তাদের লোকেশনস এবং তাদের ইম্পর্টেন্স ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, প্রাচীনকালে এই বাংলার এই জনপদ বা প্রাচীনকালের বাংলা সম্পর্কে জানতে আমাদের বিশেষত যে ঐতিহাসিক উপাদানগুলো সাহায্য করে, অর্থাৎ যেখানে আমরা এই প্রাচীন বাংলার জনপদগুলি সম্পর্কে জানতে পারি যে স্থানগুলো থেকে, তার মধ্যে অন্যতম হলো যে সাহিত্যিক উপাদানগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে পাণিনির অষ্টাধ্যায়ী। এছাড়াও কৌটিল্যের অর্থশাস্ত্র, কালিদাসের রঘুবংশ, মিনহাজ-উদ্দিন সিরাজের তবাকাত-ই নাসেরি ইত্যাদি গ্রন্থ থেকে, বিশেষত দেশীয় সাহিত্য থেকে আমরা কিন্তু প্রাচীন বাংলার জনপদগুলো সম্পর্কে জানতে পারি। এছাড়াও সাহিত্যিক উপাদানের মধ্যে রয়েছে বৈদেশিক বিবরণী বা বৈদেশিক পর্যটকদের বিবরণী, যেমন টলেমির গ্রন্থ, হিউয়েন সাং এর সি ইউকি গ্রন্থ এবং ইৎসিং এর ভ্রমণ বৃত্তান্ত ইত্যাদি বৈদেশিক যে পর্যটকদের বিবরণীগুলো রয়েছে, সেখান থেকে আমরা এই প্রাচীন বাংলা সম্পর্কে জানতে পারি। সাহিত্যিক উপাদানগুলোর পাশাপাশি বেশ কিছু প্রত্নতাত্ত্বিক উপাদান রয়েছে যেগুলো প্রাচীন বাংলার ইতিহাসকে সমৃদ্ধ করেছে। তার মধ্যে অন্যতম হলো মহাস্থানগড় স্তম্ভলিপি, মহাস্থানগড় শিলালিপি, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি এবং পাল ও সেন যুগে রাজাদের দ্বারা নির্মিত বিভিন্ন কপার প্লেট বা তাম্র শাসন ইত্যাদি আমাদের প্রাচীন বাংলা সম্পর্কে জানতে বিশেষভাবে সহায়তা দান করে। চলো এবার তাহলে জেনে নেওয়া যাক যে প্রাচীন বাংলার ভৌগোলিক বিভাজনে কোন কোন জনপদগুলির অস্তিত্ব ছিল। সবার প্রথমে আমি তোমাদের আলোচনা করব সেটা হলো পুণ্ড্রবর্ধন। আমরা যদি দেখি ভৌগোলিক অবস্থান, অর্থাৎ বর্তমানে বেসিক্যালি এই পুণ্ড্রবর্ধন যে জনপদটি সেটি কোন অঞ্চলে গড়ে উঠেছে, বেসিক্যালি গঙ্গা এবং করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলে এই প্রাচীন জনপদটি গড়ে উঠেছে এবং মনে করা হয় প্রাচীন বাংলার এটি সবচেয়ে বৃহত্তম, অন্যতম এবং প্রাচীনতম জনপদ। বেসিক্যালি আমরা যদি বর্তমান কালে দেখি তাহলে কোন কোন অঞ্চল নিয়ে এই পুণ্ড্রবর্ধন জনপদটি গড়ে উঠেছে। দেখো, বর্তমানে আমরা যদি দেখি বাংলাদেশের আমরা দেখব বগুড়া, রংপুর, রাজশাহী এবং ভারতের তথা পশ্চিমবঙ্গ রাজ্যের আমরা দিনাজপুর অর্থাৎ দুই দিনাজপুর এবং মালদহ জেলা ইত্যাদি নিয়ে বর্তমানের এই অঞ্চলগুলোকে নিয়ে গড়ে উঠেছিল পুণ্ড্রবর্ধন তোমার হচ্ছে ভুক্তি। তো বেসিক্যালি এই পুণ্ড্রবর্ধন ভুক্তির রাজধানী ছিল পুণ্ড্রনগর। তার কথা আমরা কোথায় জানতে পারি? মহাস্থানগড় শিলালেখ থেকে জানতে পারি। মৌর্য যুগে এটি পাওয়া গেছে এবং এই নামটির উল্লেখ আমরা কিন্তু মৌর্য যুগে পাই। বিশেষত দেখো, মৌর্য যুগে এই পুণ্ড্রনগর যে নগরী অর্থাৎ পুণ্ড্রবর্ধনের রাজধানী, এই নগরীর সমৃদ্ধির কথা কিন্তু বর্ণিত রয়েছে মহাস্থানগড় শিলালেখ। এছাড়াও কৌটিল্যের অর্থশাস্ত্রেও এই পুণ্ড্রনগরের কথা আমরা পেয়ে থাকি। দেখো, মৌর্য যুগের পরবর্তীকালে বিশেষত পাল ও সেন যুগে এই পুণ্ড্রবর্ধন ভুক্তির একটি গুরুত্বপূর্ণ উপবিভাগ ছিল বরেন্দ্র বা বরেন্দ্রী।
বিশেষত এটি কোন অঞ্চলে গড়ে উঠেছিল? গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী যে লাল মাটি এবং প্রাচীন পলিমাটিতে গঠিত অঞ্চলকে বিশেষত বরেন্দ্র বা বরেন্দ্রী বলা হতো। বর্তমানে যদি আমরা দেখি তাহলে এর এক্সাক্ট লোকেশনটা কোথায় হবে? বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলার। এছাড়াও তোমার হচ্ছে আমরা দেখতে পাই যে পশ্চিম বাংলার মালদহ জেলার কিছু অঞ্চল নিয়ে এই বরেন্দ্রী অঞ্চলটি গড়েছিল। সাধারণভাবে আমরা সন্ধ্যাকর নন্দীর রামচরিতম যে গ্রন্থ রয়েছে সেখানে আমরা এই বরেন্দ্রের উল্লেখ পাই, এবং রামচরিতম গ্রন্থে পালদের যে পৈতৃক জন্মভূমি বা পালদের আহ, এই জায়গাটাকে পৈতৃক নিবাস হিসাবে তুলে ধরা হয়েছে বরেন্দ্র অঞ্চলকে। অর্থাৎ প্রাচীন বাংলার জনপদগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য জনপদ হলো এই পুণ্ডবর্ধন ভক্তি। নেক্সট আমরা দেখব, এবার আমরা গৌড়কে নিয়ে আলোচনা করব। প্রাচীন বাংলার আরেকটি জনপদ গৌড়, যেটি আমরা যদি অবিভক্ত বাংলার দিকে লক্ষ্য করি তাহলে পশ্চিম এবং উত্তর পশ্চিম অঞ্চলকে নিয়ে এটি গড়ে উঠেছে। বেসিক্যালি দেখো, আমরা যদি গৌড় রাজ্যের এই যে গৌড় সম্পর্কে আমরা কোথায় উল্লেখ পাই? পাণিনির অষ্টাধ্যায়ী যে ব্যাকরণ বই রয়েছে এবং কৌটিল্যের অর্থশাস্ত্রে আমরা কিন্তু গৌড় নগরীর নামের উল্লেখ পাই। তবে এর সীমানা অত্যন্ত পরিবর্তনশীল ছিল। প্রাথমিকভাবে মনে করা হয় যে আমরা যদি গুপ্ত যুগের দিকে লক্ষ্য করি এবং ষষ্ঠ শতকে বিশেষত আমরা যদি লক্ষ্য করি, মানে 6th সেঞ্চুরি এডিতে আমরা দেখি বরাহমিহির মুর্শিদাবাদ, বীরভূম এবং মালদাহ জেলা, এই অঞ্চলটাকে গৌড় বলে তিনি বর্তমানের যে অঞ্চলটা অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম এবং মালদাহ জেলা, এই জায়গাটাকে নিয়ে গড়ে উঠেছিল গৌড় বলে তিনি উল্লেখ করেছেন। শশাঙ্কের আমলে অর্থাৎ কোন টাইমে 7ম শতকে গৌড়কে কেন্দ্র করে একটি শক্তিশালী সাম্রাজ্য পরিণত হয় এবং তখন গৌড়ের সীমানা প্রায় উড়িষ্যা পর্যন্ত কিন্তু সম্প্রসারিত হয়েছিল। এছাড়াও দণ্ডভুক্তি মানে বর্তমানে মেদিনীপুর, এই অঞ্চলটাও কিন্তু এই গৌড় রাজ্যের সীমানার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পাল ও তো আমরা যদি দেখি যে পাল ও সেন যুগে এসে কি হয়েছিল, দেখো পাল ও সেন যুগের রাজারা নিজেদেরকে গৌড়েশ্বর ইত্যাদি উপাধি নিত, এবং গৌড় বলতে পাল ও সেন যুগে গৌড় বলতে আমরা বেসিক্যালি সমগ্র বাংলা অঞ্চলটাকেই গৌড় রাজ্য হিসেবে ধরে নেওয়া হতো। অর্থাৎ পরবর্তীকালে আমরা বলতে পারি এই গৌড় জনপদটির সীমানা সম্প্রসারিত হয়েছে। তাহলে আমরা দুটো জনপদকে নিয়ে আলোচনা করলাম, পুণ্ডবর্ধন এবং গৌড়। নেক্সট আমরা আলোচনা করব বঙ্গ। দেখো, বঙ্গ বেসিক্যালি কোন অঞ্চলে অবস্থান করছে? ভাগীরথী ও মেঘনার যে মধ্যবর্তী বদ্বীপ অঞ্চল, সেই অঞ্চলকে নিয়ে আমাদের এই বঙ্গ হচ্ছে কি বলে জনপদটির অবস্থান। এই বঙ্গ থেকে পরবর্তীকালে আধুনিক যে বেঙ্গল বা বাংলা নামের উৎপত্তি হয়েছে। মূলত দেখো, এই যে অঞ্চলটা, এটা একটা বদ্বীপ অঞ্চল, বদ্বীপ অঞ্চল। এবং এর যদি আমরা লোকেশনটা দেখি তাহলে বর্তমানে এর লোকেশনটা কোথায় হবে? যে আধুনিক ঢাকা, ফরিদপুর এবং বরিশাল, এছাড়াও বিক্রমপুর, এই অঞ্চলটা কিন্তু আমাদের বঙ্গের মধ্যে পড়ছে। অর্থাৎ তোমার হচ্ছে ভাগীরথী নদীর পূর্ব দিক, ভাগীরথী নদীর পূর্ব দিকে এবং মেঘনার পশ্চিমের যে পলিগঠিত নদী, এই অঞ্চলটা, সেই অঞ্চলটাকে নিয়ে আমাদের এই বঙ্গ জনপদ গড়ে উঠেছে। পরবর্তীকালে আমরা বিভিন্ন শিলালিপিতে উল্লেখ পেয়েছি এই বঙ্গ মূলত দুটি অঞ্চলে বিভক্ত ছিল। একটা হচ্ছে বিক্রমপুর, যার রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রভূমি ছিল বাংলাদেশের মুন্সিগঞ্জ, হ্যাঁ, এবং আরেকটি হলো নাব্য অর্থাৎ জলমগ্ন এলাকা বা ভাটি অঞ্চল। এটি কোন অঞ্চলটা? ফরিদপুর এবং বরিশাল, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে গড়ে উঠেছিল পরবর্তীকালে তোমার হচ্ছে নাব্য। তো বেসিক্যালি কি হয়েছে, কালিদাসের রঘুবংশে আমরা এই অঞ্চলের কথা পাই এবং বঙ্গবাসীর নৌযুদ্ধে পারদর্শিতার কথাও কিন্তু আমরা উল্লেখ পেয়েছি।
নেক্সট হচ্ছে আরেকটি জনপদ, গুরুত্বপূর্ণ জনপদ। হ্যাঁ, এই যে দেখো কালিদাসের রঘুবংশে আমরা কিন্তু বঙ্গবাসীর নৌযুদ্ধের পারদর্শিতার কথা উল্লেখ পেয়েছি। নেক্সট, সমতট। দেখো সমতট কোন অঞ্চলটা গড়ে উঠেছে? সাধারণভাবে সমতট কথার অর্থ কি? হিউয়েন সাং সাধারণত উল্লেখ করেছেন এই অঞ্চলটা ছিল কি, যে এটা তটভূমি অর্থাৎ আর্দ্র এবং নিম্নভূমি হিসেবে হিউয়েন সাং বর্ণনা করেছেন। এর যদি জিওগ্রাফিক্যাল লোকেশন আমরা দেখি, তাহলে মেঘনা নদীর পূর্ব তীরবর্তী এলাকা এবং বর্তমান বাংলাদেশের কুমিল্লা ও নোয়াখালী জেলাকে নিয়ে গঠিত ছিল এই সমতট তোমার হচ্ছে জনপদটি। সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তিতে এই সমতটকে এক প্রত্যন্ত সীমান্তবর্তী রাজ্য বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া আহ আমরা দেখতে পাচ্ছি, দেখো দেব পর্বত কে কেন্দ্র করে এই অঞ্চলের কিন্তু জনবসতি গড়ে উঠেছিল। নেক্সট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মেঘনা নদী ছিল বঙ্গ এবং এই যে মেঘনা নদী, এটা কি বঙ্গ এবং এই পাশে রয়েছে বঙ্গ এবং এই যে সমতট পাশে এই অঞ্চলের মধ্যে দিয়ে মেঘনা নদী বয়ে গেছে, এটা কিন্তু বিভাজন রেখা হিসাবে কাজ করেছে। নেক্সট গুরুত্বপূর্ণ জনপদ হলো রাঢ় অঞ্চল। এটি মূলত ভাগীরথী নদীর পশ্চিম তীরের যে লাল মাটি অঞ্চল, সেই অঞ্চলকে কেন্দ্র করে এই রাঢ় অঞ্চল গড়ে উঠেছে। এবং জৈন গ্রন্থ আচরাং সূত্রে এই রাঢ় অঞ্চলকে তোমার হচ্ছে কি বলে ব্রজভূমি বলে উল্লেখ করা হয়েছে। এবং তোমার এই অঞ্চলটাকে বজ্র, এই যে দেখো জৈন গ্রন্থ কি আচরাং সূত্র থেকে আমরা এই নামটা পেয়ে থাকি। নেক্সট, রাঢ় অঞ্চলের মূলত দুটি বিভাজন আমরা লক্ষ্য করেছি। একটা হচ্ছে উত্তর রাঢ়, অর্থাৎ বর্তমানে পশ্চিমবাংলার বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার একাংশ নিয়ে গড়ে উঠেছে, এবং দক্ষিণ রাঢ় তোমার হচ্ছে পশ্চিমবাংলার বর্ধমান, হুগলি এবং হাওড়া অঞ্চলকে নিয়ে গড়ে উঠেছে। বেসিক্যালি বাণিজ্যিক দিক থেকে এই রাঢ় অঞ্চলের গুরুত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেসিক্যালি এখানে তোমার হচ্ছে কি বলে তাম্রলিপ্ত, তোমরা জানো যে অ্যানসেন্ট যে বেঙ্গল অর্থাৎ প্রাচীন বাংলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হলো এই তাম্রলিপ্ত। এই তাম্রলিপ্ত কিন্তু রাঢ়ের সংলগ্ন এলাকায় অবস্থান ছিল এবং এটা কিন্তু একটি সমুদ্র বন্দর হিসেবে আমাদের কাজ করেছিল। নেক্সট আরেকটি, এছাড়াও এগুলো ছিল সবচেয়ে বড় জনপদ এবং ভুক্তি। পাশাপাশি আমরা বেশ কিছু ছোট ছোট জনপদের উল্লেখ পেয়েছি, যেমন হ্যারিকেন, যেটি পূর্ব ভারতের সিলেট ও চট্টগ্রাম এলাকাকে নিয়ে গড়ে উঠেছিল। হ্যাঁ, সপ্তম শতকে তোমার ইৎসিং এর বিবরণীতে আমরা এই অঞ্চলের কথা পাওয়া যায়। এছাড়াও চন্দ্রদ্বীপ এবং দণ্ডভুক্তির কথাও আমরা পেয়েছি এই জনপদগুলো, এগুলো ক্ষুদ্র জনপদ, তার আমরা উল্লেখ পেয়েছি। চন্দ্রদ্বীপ কোথায়? আধুনিক বরিশাল এবং বাখরগঞ্জ অঞ্চলকে কেন্দ্র করে এটি গড়ে উঠেছিল এবং মধ্যযুগের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পোর্ট হিসেবে এটা কাজ করেছিল। নেক্সট, দণ্ডভুক্তি, এটিও বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল। বর্তমান মেদিনীপুর এবং উড়িষ্যার যে তীরবর্তী অঞ্চল, সেই অঞ্চলকে নিয়ে গড়ে উঠেছিল। তাহলে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পেলাম যে জনপদগুলোর মধ্যে আমরা বেশ বড় বড় কিছু জনপদ লক্ষ্য করেছি। আমি একটু সামারাইজ করে দিচ্ছি। যেমন পুণ্ডবর্ধন, হ্যাঁ, গৌড়, বঙ্গ, সমতট এবং রাঢ়। এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে তোমরা এই স্লাইডটাকে স্ক্রিনশট নিতে পারো। নেক্সট দেখো, এই যে আমাদের নদীর একটা বিশেষ ভূমিকা ছিল প্রাচীন বাংলার ভৌগোলিক বিভাজনে। নদী কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করেছিল। নদীর গতিপথ পরিবর্তন এই জনপদগুলোর গুরুত্ব বৃদ্ধিতে এবং গুরুত্বের হ্রাস ঘটাতে কিন্তু বিশেষ ভূমিকা পালন করেছিল। বেসিক্যালি বাংলায় এই টাইমে, বাংলার এই অঞ্চলটাতে, যে অঞ্চলটার কথা আমরা বলছি, এখানে বেসিক্যালি তিনটি নদী, এক হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর কারণে তোমার হচ্ছে এই জনপদগুলোকে কিন্তু বিভিন্নভাবে প্রভাবিত হয়েছে। নদীর গতিপথ পরিবর্তন কিন্তু তোমার হচ্ছে বাংলার জনপদগুলির গুরুত্ব বৃদ্ধিতে এবং তার গুরুত্ব হ্রাসেও বিশেষ ভূমিকা পালন করেছে। যেমন প্রাচীনকালে ভাগীরথী এবং হুগলি নদী আমরা যদি দেখি, বিশেষত মৌর্য এবং গুপ্ত যুগে আমাদের
যে আহ, গঙ্গার যে মূল স্রোত সেটি কি হয়েছিল, রাজমহল পাহাড়ের কাছে এসে দক্ষিণে বাঁক নিয়ে মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি হয়ে সাগরে পড়েছিল। যার ফলে এই স্রোতটি কি নামে পরিচিত, ভাগীরথী এবং হুগলি স্রোত নামে পরিচিত। এবং এর ফলে পশ্চিমবঙ্গের গৌড়, রাঢ় ইত্যাদি অঞ্চল সমৃদ্ধতা লাভ করেছিল। যেমন তাম্রলিপ্তও এই টাইমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরবর্তীকালে গঙ্গার গতিপথে পরিবর্তন ঘটে, কিছুটা পূর্ব দিকে সরে যায় এবং দ্বাদশ এবং তোমার হচ্ছে দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত আমরা দেখতে পেয়েছি গঙ্গার যে মূল স্রোত সেটা ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্ব দিকে সরে যেতে শুরু করেছে এবং বর্তমান পদ্মা যে খাতটি সৃষ্টি হয়েছে তার দিকে কিন্তু প্রভাবিত হয়েছে। হ্যাঁ, ইত্যাদি কি করেছে, এর ফলে কি হয়েছে, পূর্ববঙ্গের যে বঙ্গ সমতট ইত্যাদি কৃষি এবং বাণিজ্যে যেখানে গৌড় এবং রাঢ় সমৃদ্ধ ছিল সেই জায়গাটার কিন্তু গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে বঙ্গ এবং সমতট প্রভৃতি যে এলাকাতে। অর্থাৎ নদীর গতিপথ পরিবর্তন, অর্থাৎ জিওগ্রাফি কিন্তু ইতিহাসকে মানে পরিবর্তন করেছে। এছাড়াও আরেকটি বিষয় যেটি এই জনপদগুলোর আকার ও আয়তন বৃদ্ধিতে সাহায্য করেছে তার হচ্ছে রাজনৈতিক পটভূমি। ফার্স্ট আমরা যদি দেখি মৌর্য এবং গুপ্ত যুগে, আমরা কিন্তু এই টাইমে একটি, আমরা এর আগেই উল্লেখ করেছি কৌটিল্যের অর্থশাস্ত্রে বঙ্গকে একটি তোমার হচ্ছে আহ, গৌড়ের কথা আমরা পেয়েছি। তো শশাঙ্কের আমলে সাধারণত তিনি প্রথম বাংলার সার্বভৌম নরপতি। তিনি কি করেছিলেন, গৌড়তন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন এবং গৌড়কে কেন্দ্র করে বাংলাকে একত্রিত করার চেষ্টা করেছিলেন। পরবর্তীকালে বিভিন্ন যে জনপদগুলো আমরা ছিল সেগুলোর আকার ও আয়তন তোমার হচ্ছে ধীরে ধীরে আমরা পাল ও সেন যুগে এসে দেখি যে মূলত এরা মিলেমিশে একটা সংস্কৃতির ভিত্তি রচনা করতে চাইছে এবং একটা বাংলার একটা উত্থান ঘটছে, যার চরম পরিণতি আমরা দেখতে পাই সুলতানি আমলে, অর্থাৎ ত্রয়োদশ শতকে। হ্যাঁ, আমরা দেখতে পাই তোমার হচ্ছে পরবর্তীকালে যখন মিডেবল বেঙ্গল শুরু হচ্ছে, তোমাদের নেক্সট সেকেন্ড সেমিস্টারে দেখবে যে শাহই বাংলা, অর্থাৎ শামসুদ্দিন ইলিয়াস শাহ শাহই বাংলা উপাধি নিচ্ছে এবং সমগ্র বাংলাকে তিনি কিন্তু এক ছত্রছায়ায় নিয়ে আসার চেষ্টা করছেন। অর্থাৎ বাংলার যে জনপদগুলো যে মানে খণ্ডে খণ্ডে বিভক্ত ছিল সেই তোমার হচ্ছে খণ্ড জনপদগুলো একত্রিত হয়ে এক অখণ্ড বাংলায় পরিণত হয়েছে পরবর্তীকালে। নেক্সট আমরা দেখব, এটা তোমাদের আমি দেখিয়েছি যে এই বিষয়ে অর্থাৎ এই চ্যাপ্টার থেকে, এই ইউনিট থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে ভৌগোলিক বিভাজনের উপর ক্যাটাগরি 1-এর 10 নম্বরে। প্রাচীন বাংলার ভৌগোলিক বিভাজনে নদীর কি ভূমিকা আলোচনা করো, বা প্রাচীন বাংলার ভৌগোলিক বিভাজন সম্পর্কে আলোচনা করো। এছাড়াও তোমাদের 5 নম্বরের টিকার ক্ষেত্রে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ গৌড়, বরেন্দ্র, পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন, সমতট ইত্যাদি যে জনপদগুলো রয়েছে সেখান থেকে 5 নম্বরে কোশ্চেন আসতে পারে। তোমরা বই পড়ার জন্য দেখতে পারো এই বিষয়ে সবচেয়ে ভালো বই রয়েছে নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস আদি পর্ব, এছাড়াও রমেশ চন্দ্র মজুমদারের বাংলাদেশের ইতিহাস। হ্যাঁ, এছাড়াও দীনেশ সরকারের পাল ও সেন যুগের যে বংশচরিত সেখানে কিন্তু লেখা রয়েছে। তো এতক্ষণ ধরে এই ক্লাসটিকে দেখার জন্য ধন্যবাদ। হ্যাঁ, পরবর্তী ক্লাসটিকে পাবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আর তোমরা যদি এমডিসি বিষয়ের উপর নোটস নিতে চাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। থ্যাংক ইউ।